বাবার মুখে হাসি খুঁজে পাচ্ছি না। বোঝাই যাচ্ছে আমার বিয়ের সিদ্ধান্ত তার মত বিরোধীও নয়, আবার স্বাচ্ছন্দ্যেও নয়। প্রভাত ভাই কি কোনোভাবে বাবাকে ব্ল্যাকমেল করেছেন? হতে পারে তিনি জটিল অনেক কাজ অতি সহজেই করে ফেলতে পারেন। বাবাকে বিয়েতে রাজি করানোর মতো অসাধ্য কাজ যখন করে নিয়েছেন, তখন সব পারেন। বাবা এক হাতে মাথা ধরে সোফায় খুব চিন্তিত ভঙ্গিতে বসে আছে। দাদি তার পাশে, আমি তাদের সামনে দাঁড়িয়ে। একটু আগে বাবা আমাকে ডেকে পাঠিয়েছে, যদিও জানি বিয়ে সংক্রান্ত ব্যাপারে বাবা আলাপ করবে, তবুও ভীষণ চিন্তা হচ্ছে। এভাবে বেশ খানিকটা সময় পার করে বাবা বলল, তোর বিয়ে আগামী শুক্রবার, জানিস তো? না জানলেও অসুবিধে নেই, কারণ যে কাণ্ড ঘটিয়েছিস, এরপর ওই ছেলের সাথে বিয়ে না দিয়ে পথ নেই। কথা বুঝলি? আমি মাথা দুলিয়ে হ্যাঁ ধরলাম। এরপর বাবা কিছু কথা বলল বিড়বিড় করে, বাকিটা আমাকে জ্ঞান দিয়ে। রুমে ফিরে শুয়ে থেকে ভাবলাম, ঠিক কোন কারণে বাবা বিয়েতে রাজি হলো। ব্যাপারটা এখনও আমার কাছে ধোঁয়াশা। এদিকে ফোনটা রিং হচ্ছে, অচেনা নাম্বার। আমি আননোন নাম্বার কখনো রিসিভ করি না, তবু এই নাম্বারের দিকে তাকালেই মনে হচ্ছে খুব চেনা কোনো ব্যক্তি রয়েছে ফোনের ওপাশে, যার আমার ফোনটা রিসিভ না করার দরুন গলা আটকে রয়েছে। একবার নয়, পুরো 20টা রিং বেজে 21 বারের বেলায় রিসিভ করলাম। আর করেই বুঝলাম আমার ধারণা যথার্থ ছিল। আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন কে হতে পারে যার আমার ফোনটা রিসিভ না করার দরুন গলা আটকে রয়েছে। তোকে কতবার ফোন করা লাগে? হ্যাঁ, কখন থেকে দাঁড়িয়ে আছি, বাইরে আয়। আমি থতমত খেয়ে যাই। বাইরে মানে কি? গতবার এক রাতের ঘটনায় আমার জীবনের অবিশ্বাস্য পরিবর্তন করে দিয়েছে। এবার আর সেই রিস্ক নিতে চাই না। আমি কোথাও যাচ্ছি না। ফোনের বিপরীতে প্রভাত ভাইয়ের স্বচ্ছ হাসির আওয়াজ শুনতে পেলাম। তিনি বললেন, ভয় পাস না, জাস্ট কিছু কথা বলে ছেড়ে দেব। তবে কথা না শুনলে অনেক কিছুই ঘটে যেতে পারে। হতে পারে বিয়েটা সবার মতে যেখানে খুশি আগামী শুক্রবার হবে, সেখানে মামা আজ রাতেই তোকে বিয়ে দিয়ে দেবেন। ভয়ে শরীরে কাঁটা দিয়ে উঠল, যেন হিমালয়ের হিমশীতল বাতাসের স্রোত রক্তে বয়ে গেল। এক মুহূর্ত আর থামলাম না। লাইন কেটে ওড়না দিয়ে ভালো মতো মাথা ঢেকে নিচে নেমে এলাম, একদম মেইন গেটের সামনে, যেখানে বরাবরের মতো আজও প্রভাত ভাইয়ের গাড়ি থামানো। আমি ধীর হাতে গেট খুলতে গাড়ি থেকে তিনি নামলেন। আমার হাত ধরে বললেন, আয়, গাড়িতে বসবি, একটা কথাও বলবি না। কোথায় নিব যেথায় নিব সেথায় তোকে যেতে হবে। আমি 2 দফা কথা বলার সুযোগ পেলাম না। গাড়িতে একরকম জোরপূর্বক তিনি আমায় বসিয়ে দিলেন, তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি ছাড়লেন। মাথার ওড়না টেনে এক হাত ঘোমটা দিয়ে বসে আছি। ভয়ে হার্টবিট দ্রুত হচ্ছে। আকাশকুসুম ভাবনা নিয়ে বসেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানি না। সেই ব্রিজটা যেখানে প্রথমবার তিনি আমাকে এনেছিলেন, চোখের সামনে যেন সকল স্মৃতি ভেসে উঠল। আবার কি আমায় ব্রিজে ঝুলিয়ে হুমকি ধামকি দেবেন? এই লোকের ওপর ভরসা করা দায়। প্রভাত ভাই আমার পাশে দাঁড়ানো। রাতের অন্ধকারে চাঁদের ফিনকি আলোয় ও রহস্যময় এক জগৎ তৈরি হয়েছে, যেখানে পাশে থাকা মানুষকে রহস্যময় মানুষ ভাবতে বাধ্য করেছে। সত্যি, প্রভাত ভাইয়া নামক মানুষটা বড্ড রহস্যজনক। আমি বুঝতে পারিনি তাকে, ভবিষ্যতেও পারবো কিনা জানি না। উনি প্যান্টের পাশ পকেটে হাত ঢুকিয়ে বললেন, বলতো বিয়েটা কিভাবে হচ্ছে? তোর না অন্য কোথায় বিয়ে ঠিক ছিল? কি হলো সেটার? আমি হতভম্ব, নির্বাক, বিহ্বল। যে সব প্রশ্ন আমার করা উচিত সেই লাইনগুলো তিনি আওড়ে নিলেন, অথচ উত্তর আমারও চাই। আমি তার চোখে চোখ রাখতে চাইলাম, বুঝতে চাই তার মনে কী চলছে, কিন্তু ব্যর্থ আমি, কারণ তার দৃষ্টি গিয়ে বেঁধেছে দূর অসীমে। প্রশ্ন করলাম, আপনিই বলুন কিভাবে হলো? সমস্ত কৃতকর্মের দায়িত্ব তো আপনার। উত্তর জানতাও নিশ্চয়ই আপনি। প্রভাত ভাই লম্বা সময় নিয়ে নিজ শব্দে হাসলেন। তার চওড়া ঠোঁটের ফাঁক দিয়ে সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে। তাকালে বোঝা যাচ্ছে মানুষটা হাসছে, নয়তো টের পাওয়া মুশকিল। তিনি বললেন, এখন উত্তর দিতে ইচ্ছে করছে না, বিয়ে হচ্ছে এটাই যথেষ্ট। আম পেয়েছিস? আমের স্বাদ গ্রহণ কর। কোত্থেকে এলো,
কেন এলো এসব জেনে তোর কাজ নেই। তোকে এর জন্য এনেছি সেটা বলি। দমে গেলাম। একবার এই ছেলে কোনো সিদ্ধান্ত নিলে তাকে নড়ানো যাবে না। হতাশ হয়ে বললাম, বলুন, তোর কোথাও ঘুরতে ভালো লাগে? মানে লং লং জার্নি, লং ট্যুর, মাস্তি, এসব এসব কার না পছন্দ? হ্যাঁ, ভালো তো লাগে, তবে সেভাবে কোথাও যাবার সুযোগ হয়নি। প্রভাত ভাই এবার হাতে তুড়ি বাজিয়ে বললেন, ওকে দেন, ডান। আমরা যাচ্ছি কাল। জমিয়ে প্রেম করব, তারপর বিয়ের আগে প্রেম করতে না পারলে জীবন বৃথা। আবারও আমার নতুন উদ্বেগ 7 সমুদ্রে 13 নদী পার হয়ে এসে আমার ছোট্ট মস্তিষ্কে ভর করলো। আমরা যাচ্ছি, এই লাইনটুকু একটি অসম্পূর্ণ লাইন। এর দ্বারা কোনো মানুষের পক্ষে কিছু বোঝা কি সম্ভব? প্রচণ্ড বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি? তাছাড়া যাচ্ছি মানে কি? গেলে আপনি যাবেন, আমি বাসা ছেড়ে এক চুল নড়ব না। তোকে কিডন্যাপ করে হলেও নিয়ে যাব, সবাইকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুই যে টুকটাক গোছগাছ শুরু কর। চল এবার ফেরা যাক, অনেক রাত হচ্ছে, আমার ঘুম পাচ্ছে। আমাকে হাত ধরে আবার গাড়িতে বসিয়ে দিলেন। রাতটা বোধ হয় আমার নির্ঘুম কাটবে। এই ছেলের মাথায় না জানি কী ফন্দি ভর করছে। এই কি হলো রে সন্ধ্যা? রাত বিরাতে রোমান্স? প্রভাত ভাই এত রোমান্টিক আগে জানলে আমি লাইনটা সেট করে নিতাম। মিস হয়ে গেল রে, ডাহা মিস। লীলাপুর উদ্ভট কথার 12টা বাজিয়ে দিতে পারলেও শান্তি হতো। তাদের বলতে ইচ্ছে হলো, প্রভাত ভাই অতি ভদ্র ছেলের মতো আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে। এত রোমান্স হয়নি। এমনকি গাড়িতে ফিরতি পথে আমার দিকে এক ঝলক দেখেননি পর্যন্ত। আর আমার বোনেরা কিনা আকাশ কুসুম কল্পনা করে বসেছে। তানিয়া আপু আমার বাহুতে জোরে টোকা দিয়ে বলল, গোপন করছিস কেন? বল না, আমরাও একটু শুনে শুনে পাকাপোক্ত হই। কোথায় গিয়েছিলি রে তোরা? প্রভাত ভাই কি সারপ্রাইজ দিল? বল না। মুখ দেবে বসে থাকিস না, মুখ বেঁধে বসে থাকিস না। ওহ, উই আর সো মাচ কিউরিয়াস। কিচ্ছু হয়নি, কোনো সারপ্রাইজ ছিল না। গাড়িতে নিয়ে গেছেন, নিজের কথা আমার উপর ছেড়ে আবার স্বদেহে ব্যাক করেছেন। আমার কথায় ওরা দুজন হতাশ হলো, হাল ছেড়ে দিয়ে বলল, কিছুই করেনি, একটু রোমান্টিক কথাও না। দাঁত চেপে বললাম, না। সকালে ডাইনিংয়ে সবার থমথমে মুখ দেখে আরও এক দফা ভয় আঁকড়ে ধরলো আমাকে। বাবা তো আছে সাথে, দাদির চেহারাও থমথমে, মায়ের চেহারা স্বাভাবিক, বোন দুজনে মুখ টিপে হাসছে। ওই লোক নতুন করে কোন আপদ হয়ে এলেন কে জানে। খাওয়া শেষে নিজের রুমে পা বাড়ালে দাদি আমাকে হাত ধরে তার রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলেন। আমি বিস্মিত, দাদি এমন কখনো করে না। ওই পাগলে করছি কি তুই জানিস কিছু? বলেছে তোরে কিছু? আমি না সূচক মাথা নাড়ালাম। দাদি আমাকে বসতে ইশারা করায় বিছানার এক কোলে বসে পড়লাম। তার বিপরীতে দাদি বসে খুব চিন্তিত গলায় বললেন, তোর বাবারে বলছে তোর সাথে ঘুরতে যাবে। কই জানি, আমি বুঝতেছি না তোর বাবা কিভাবে রাজি হলো। ভাবলাম তুই হয়তো কিছু জানিস। তোর বাপে আমার কিছু বলতেছে না। আমি একবার প্রশ্ন করতে যাইনি, ঝড়ের প্রকৃত কারণ হয়ে গেছি। বাবা তাহলে এই কারণে থমথমে মুখ করে রেখেছে? অসহায় মুখ করে বললাম, ব্যবস্থা করো দাদি, আমি ওই লোকের সাথে কোথাও যেতে চাই না, তার উপর একা তো ভুলেও না। দাদি মুখটা এগিয়ে এনে কৌতূহলী হয়ে প্রশ্ন করল, প্রভাতের সাথে একা যাইতে চাস না কেন? ওই কি তোরে কোনো কিছু করছে? অসভ্যতা, গায়ে হাত কিংবা? ছি না, কখনো না। উনি একটু অরুণচন্ডী, রকচটা ভাবি, তাই বলে তুমি তো তাকে চেনো। এমন কাজ তার স্বভাব পরিপন্থী। আর আমার সাথে তো ভুলেও ওই কাজ করবেন না, এই বিশ্বাসটুকু আছে। একা কোথাও তার সাথে যেতে চাই না, শুধুমাত্র ওনার টর্চার থেকে বাঁচতে। আমাকে রোবটের মতো খুবই পরিচালনা করে। উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উফ, রিডিকিউলাস। দাদি একগাল হেসে বলল, ভয় নাই, তানিয়া লিনা তোর সাথে যাবে। কি করে ভাবলি তোর বাবা তোর একা ছাড়বে? এখন যা, আমি একটু আরাম করব। আমার প্রশ্ন শেষ। একবার যদি মনে হয় প্রবাদ ছেলে খারাপ না, তো আর একবার মনে হয় তিনি রহস্যজনক একটা মানুষ। একটা মানুষকে ঠিক চিনতেই পারছি না, তবে তাকে আপন করব কিভাবে? আর ভালোবাসা, সেটা কি আদৌ সম্ভব? আমি জানি তিনি আমার উপর প্রচণ্ড রকম দুর্বল, সব করতে পারবেন আমায় পেতে। কিছুটা দুর্বলতা আমারও রয়েছে তার প্রতি, কিন্তু এই দুর্বলতা দিয়ে তো একটা সম্পর্কের মজবুত গঠন হয় না।
যদিও দুর্বলতা থেকেই সম্পর্কে শুরু হয়, তবে শেষ অবধি তা গড়ায় কি? এই যে কেবল প্রভাত ভাই মেসেজ করলেন, তার বার্তা পড়ে আমার মুখে যে এক চিলতে হাসির ঝলক এলো। এটা কি সের ইঙ্গিত? ভালো লাগার? তার ব্যস্ততায় ফেঁসে যাচ্ছি আমি। নিজেকে ইতিমধ্যে তার অংশ হিসেবে ভাবতে শুরু করেছি, কিন্তু পরিকল্পনা জপতে লেগেছি। বিয়ের পরে এই তেরা লোককে কীভাবে ঠিক করব, সংসার কীভাবে সামলাবো, সব না চাওয়া আকাঙ্ক্ষা ভাবনায় এসে পাহাড় জমেছে। আমি ফোনের মেসেজগুলো একে একে পড়ে রিপ্লাই করলাম। কোথায় যাবি বলতো? আই ক্যান নট ডিসাইড অ্যালোন, ক্যান ইউ হেল্প? কোথাও যাব না, আপনি তানিয়া লিনা আপুকে সাথে নিয়ে যান। যান বলছিস, আবার যেতেও বলছিস? কল দিনে ধরবি, কথা বলবি? কথা বলবো, কিন্তু কি বলবো? যাকে দেখলে আমার প্রতি মুহূর্ত ভয় কাটে। কখন কি করে বসবেন এই ভাবনায় তার সাথে স্বয়ংস্পর্শ ভাবে এক দণ্ড কথা বলার সাহস আমার নেই। তাই ঝটপট লিখে ফেললাম। না, আর কোনো মেসেজ এলো না। ফোনটা সাইলেন্টে রেখে বাইরে চলে এলাম। আমি জানি আমার কথায় প্রভাত ভাই প্রচণ্ড রেগে যাওয়ার পাশাপাশি হতাশ হবে, তবুও আমি কোথাও যেতে চাই না। একটি সময় দরকার আমার সব কিছু স্বাভাবিকভাবে মানতে। তবুও আমি কোথাও যেতে চাই না, একটু সময় দরকার আমার সব কিছু স্বাভাবিকভাবে মানতে, তাকে বুঝতে এবং নিজেকে বোঝাতে। সম্পর্ক গড়তে সময় নিতে হয়, তাড়াহুড়ো সম্পর্ক ফিতে ঢিলে হয়। মাকে রান্নার কাজে হেল্প করা হয় না আমার স্বভাব। মা রান্না করবে আর পাশে একটু টুল পেতে বসে গল্প করব আমি। কখনো কখনো এমন হয় গল্পের মোষগুলো তাই মা তরকারিতে লবণ দিতে ভুলে যায়। তবে এই সময়টুকু বেশ কাটে আমাদের। প্রতিদিনের রুটিনে আজও ব্যতিক্রম নেই। মায়ের সাথে বসে গল্প করছি, এমন সময় হুড়মুড় করে প্রভাত ভাই রান্নাঘরে ঢুকে বললেন, শান্তা বাইরে আয়, আই নিড টু টক। মা রান্না ভুলে হতবাক হয়ে তাকে দেখছে। আমি চোখ তুলে তার দিকে ফিরতে তিনি আরও একবার চোখের ইশারায় বুঝিয়ে দিলেন দ্রুত বাইরে আসতে। তারপর চলে গেলেন। মাঝে মাঝে এতটা অবাক হই, এই মানুষটার এত সাহসের মূল উৎস কি? একটু সাহস আমার ধার নেওয়া দরকার ছিল, তাহলে আমি জোর গলায় সেদিন বলতে পারতাম এই বিয়ে আমি করব না, কখনো না। প্রভাত ভাইকে পাওয়া গেল আমার রুমের সেন্টারে দাঁড়ানো অবস্থায়। তার বেশভূষা এলোমেলো, চুলে শাইনি ভাবের বদলে উড়ো খড়কুটো ভাব। দেখে মনে হচ্ছে এই ছেলে ঘুম ভেঙে সোজা এখানে চলে এসেছেন। পরনে ঢিলে ট্রাউজার, কালো পাতলা শার্ট। প্রভাত ভাই পেছনে ঘুরে তাকাননি। পেছনে আমি ছটফট করছি তার সাত সকালে এখানে আসার হেতু জানতে। আর তর্স হয়েছে না কেন মানুষটা বোবা হয়ে আছেন। পরক্ষণে মুখ খুলে বললেন, তোর টেনশন শেষ, বলে দিয়েছি মামাকে আমরা কোথাও যাচ্ছি না। নাও হ্যাপি? হোপ সো। থমথমে কালো মুখে কথাগুলো বলতে গিয়ে বেশ কয়েকবার আটকে গেলেন তিনি। শুভ্র চেহারায় রক্তিমাভা ফুটে উঠেছে, সাথে চেহারায় একা অমায়িক বিষাদের ছাপ। শুধুমাত্র একটা ট্যুর ক্যান্সেল করায় এত বেদনা, না জানি কত আশা বুকে বেঁধেছিল। তার কষ্টের কিছু অংশ তরিতে সে আমায় আঘাত হানল। প্রচণ্ড খারাপ লাগতে লাগলো। তিনি এবার দৃষ্টি দিলেন আমার দিকে। টকটকে লাল চোখে নির্ঘুমতার ছায়া, চোখে চোখ একবার মিলিয়ে সাথে সাথে সরিয়ে নিয়ে বললেন, কি দেখছি স্বভাবে? লাগামহীন মুখে বলে ফেললাম, আপনাকে। পর মুহূর্তে হতবাক হয়ে চুপসে গেলাম। এই শব্দটা বলা কি খুব প্রয়োজন ছিল? তখন তিনি কি ভাবছেন আমার সম্পর্কে দেখে নে ভালো মতো। আমার শখের ট্যুর ক্যান্সেল করিয়েছিস তুই? দেখ তোর লাইফের ট্যুর কোথায় গিয়ে থামে। বি রেডি ফর মাই নেক্সট অ্যাকশন। চমকে তাকালাম তার দিকে। আবার কি ফোন দিয়ে এঁটেছেন? প্রভাত ভাইকে শার্টের হাতা গুটিয়ে আমার দিকে এগোতে দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। এভাবে এগোচ্ছেন কেন? মারবেন নাকি? আমি পেছনে এক কদম দু কদম পেছোতে দেয়ালে ঠেকে আটকে গেলাম। আমার দৃষ্টিতে আরও ভয়ার্থ ভাব ফুটে উঠল। এবার তো আর পথ নেই পালানোর। তিনি আমায় প্রচণ্ড চমকে দিয়ে প্রশ্ন করলেন, তুই অন্য কাউকে পছন্দ করিস? সত্যি বলবি? তার মুখে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কাউকে পছন্দ? আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট প্রকৃতির মেয়ে। কারোর সাথে ফিল্মে মিশতে সময় লাগে। এক ঝটকায় কাউকে আপন করতে পারি না বলে অনেকেই আমাকে অহংকারী ভাবে। নিজেকে যেমন অন্য কারোর সামনে উপস্থাপন করি না, তেমনি অন্যের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাই না। আমার জীবনসঙ্গী হওয়া কি চারটেখানিক কথা? সহজে কাউকে মনে ধরলে তো। আপনার কি হয়েছে? ঠিক আছেন? আমার ব্যাপারে এমন কিছু আছে যা জানেন না?
তাহলে সাধ্বীকে ঝড়টা খেলাম প্রচণ্ড। মনে পড়ল মাসখানেক আগে সাধ্বী নামক একটা ছেলের থেকে পা প্রপোজালের কথা। যদিও সে রিজেক্টেড লিস্টে তৎক্ষণাৎ চলে এসেছিল, তবুও বেঁচে ছাড়েনি ছেলেটা পুরোপুরি। মাঝে মাঝে নখ দেয়, কথা হয়নি কখনো, কিন্তু এর কথা প্রভাত ভাইয়ের জানবার কথা না। আমি মুখ খুলতে যাব তার আগেই প্রভাত ভাই আমাদের মাঝের দূরত্ব শূন্যে মিশিয়ে দাঁড়ালেন। 1 ইঞ্চি জায়গাও মাঝে অবশিষ্ট নেই। তার হাত দুটো দেয়ালে আবদ্ধ, দৃষ্টি আমাতে নিবদ্ধ। একে অপরের নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছি, গুনতে পারছি। অদ্ভুত মিশ্র এক অনুভূতি। মিশ্র বলছি কারণ একই সাথে খারাপ লাগছে, আবার ভালোও লাগছে। তিনি ঘন ঘন জোরালো শ্বাস ফেলছেন। ধীরে ধীরে তার কপালের সাথে আমার কপালে একেবারে এক করে বললেন, কিচ্ছু হয়নি, তবে ঠিক নেই। তোকে বুঝতে চাই, পাচ্ছি না বিধায় ডিপ্রেশনে চলে যাচ্ছি। হুড়ুম করে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলবো মনে হচ্ছে। তোকে বড় কোনো শখ দেওয়া প্রয়োজন। আমি কোনো কথা না বলে শুধু তার কথা শুনে গেলাম। যে পরিস্থিতিতে রয়েছি, এভাবে দম আটকে আছে আমার। কথা তো দূরে থাক, ঠিক মতো শ্বাস প্রশ্বাস ক্রিয়াও নিতে পারছি না। এতটা কাছে আসার সুযোগ না কখনো কেউ পেয়েছে, আর না আমি কাউকে দিয়েছি। তিনিই প্রথম এবং হয়তো শেষ। দ্রুত তার বুক ওঠানামা করছে। এক ভারাক্রান্ত হৃদয়ে বললেন, কখনো কোনো বেয়াদবি করিনি। তখন তোকে পছন্দ করেছি, ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছি। আই নো তো সময় লাগবে, আমাকে কতটুকু চিনিস। তাছাড়া আমি প্রথম থেকেই তোর সাথে উদ্ভট আচরণ করেছি। তুই শকড, আমি বুঝি, কিন্তু আমি সামান্যতম জায়গাও তোর মন কুঠুরিতে নিতে পারিনি। পছন্দ করতে পারিসনি, ভালোবাসিস না মানলাম, তাই বলে বিশ্বাসের যোগ্যতা কি আমি রাখি না? একটা ট্যুরই তো চেয়েছি, খারাপ কোনো টেন্ডেন্সিতে না। তোকে আমার সাথে ইজি করতে, বোঝাতে যে আমি ছেলে এতটাও খারাপ না। তুই কি করলি? যাবি না বললি। একটানা কথাগুলো বলে দীর্ঘ 1 মিনিটের মতো বিরতি নিলেন। তারপর থেমে বলতে লাগলেন, কথা বলতে চাইলাম, এক শব্দে না বলে পার পেয়ে গেলি। আচ্ছা, কথা বললে কি তোর গায়ে ছিলে পড়ে যায়? আমার কথাগুলো তোর কাছে গরম তেল মনে হয়? সবসময় আমার থেকে দূরে থাকিস, ভাবিস কি নিজেকে রানী এলিজাবেথ? কোন অংশে কম চাই আমি? তুই আমার কেয়ারনেস দেখেছিস? আমার জেদ তোকে দেখাবো, আমার চরিত্রের সবচেয়ে ভয়াবহ রূপ তোকে আজ দেখাবো। মুহূর্তে তোর জীবন পাল্টে ফেলবো আমি, দেখবি। বলেই ঝটকে দূরে সরে দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে ডাইনিংয়ে নিয়ে এলেন। সেখানে বাবা আর দাদি সোফায় বসা, মা রান্নাঘরে। তানিয়া আপু, লিনা আপু বিপরীত পাশের সোফায় বসে ফোনে মগ্ন। প্রভাত ভাই অল্প কেসে নিজের অস্তিত্ব জানান দিতে সবাই তার দিকে তাকায়। তাকে আজকের মতো এতই সিরিয়াস কখনো দেখিনি। বিয়ের কোণে সাজে একবার নিজেকে দেখার ইচ্ছে পর্যন্ত জাগছে না। লিনা আপু আবেগে গলে ইতিমধ্যে রুম ছেড়েছে। তানিয়া আপু মাথার ওড়না ঠিক করে দিচ্ছে। তার চোখও অশ্রুসিক্ত। মুহূর্তে কী থেকে কী যেন হয়ে গেল। প্রভাত ভাই শেষ মুহূর্তে এসে এভাবে বানের জলে ভাসবেন বুঝিনি। বিয়ে শপিং করার মতো অবকাশ বা পরিস্থিতি ছিল না বলে আম্মুর বিয়ের শাড়িতে আমার বিয়ে হতে যাচ্ছে। ভাগ্যক্রমে শাড়ির সাথে মানানসই জুয়েলারিও খুঁজে পাওয়া গেছে। মা এসে তাড়া দিয়ে আমাকে নিয়ে গেলেন বাইরে। বর বেশি অচেনা মানুষটাকে একবার দেখার আগ্রহ হলো না। মাথা নত করেই তার পাশের জায়গায় গিয়ে বসলাম। কবুল বলার সময় জোর বস্তুর মতো তবদা হয়েছিলাম। পাশের লোকটার ধাক্কায় সম্মোহনী ফিরে এলো। নিজেকে সামলে ঠোঁট নেড়ে মাত্র কবুল বলেই হু হু করে কেঁদে উঠলাম। কিছুক্ষণ পূর্বের ঘটনা বলেই ঝটকে দূরে সরে দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে ডাইনিংয়ে নিয়ে এলেন। সেখানে বাবা আর দাদি সোফায় বসা, মা রান্নাঘরে। তানিয়া আপু, লিনা আপু বিপরীত পাশের সোফায় বসে ফোনে মগ্ন। প্রভাত ভাই অল্প কেসে নিজের অস্তিত্ব জানান দিতে সবাই তার দিকে তাকায়। তাকে আজকের মতো এত সিরিয়াস কখনো দেখেনি। বাবা থতমত মুখে বলল, কিছু বলার আছে? প্রভাত ভাই বেতাল কথায় না জড়িয়ে সোজা মূল প্রসঙ্গে চলে গেলেন। আমাদের বিয়েটা আজকে দেয়া হোক। বাবা সাথে সাথে উঠে দাঁড়িয়ে ধমকে সুরে বলল, দেয়া হোক? এটা কেমন ধরনের কথা? তুমি কি আমাকে অর্ডার করছো? বাবার চেঁচামেচিতে উপস্থিত সকলের মুখে ভয়ের তো ভাব ফুটে উঠল। মা রান্না ফেলে দৌড়ে এলো। তবে এত কিছুর পরেও প্রভাত ভাই নির্বিকার। যাকে ঘিরে সবার উদ্বেগের সৃষ্টি, সেই ঠান্ডা। তিনি ফ্যাকাশে হেসে বললেন,
মামা, আপনি আমাকে ভালো মতোই চেনেন। আপনার মেয়ে বাইরে কি করে না করে সব খবর জানি, এবং জানার পরেই এই সিদ্ধান্তে এসেছি, বিয়েতে এক মুহূর্ত কাল বিলম্ব আমার সইবে না। এবং জানার পরেই এই সিদ্ধান্তে এসেছি, বিয়েতে এক মুহূর্তকাল বিলম্ব আমার সইবে না। আপনি এটা জানেন আমি অনেক কিছুই করার ক্ষমতা রাখি। সিদ্ধান্ত আপনার। বাবা ভরকে গেলেন, অসহায় তো স্পষ্ট তার মুখে চোখে। প্রভাত ভাই বাবাকে এভাবে ব্ল্যাকমেল করবেন ভাবতেও পারছি না। আর আমি বাইরে এমন কোনো কুকর্ম করিনি যে তিনি তা দিয়ে ভয় দেখাবেন। তবে এসব কিসের ইঙ্গিত? বাবার সিদ্ধান্ত চরম ঘোষণা করে আমাদের বিয়ে আজকে দেওয়ার ব্যবস্থা হলো। ঘন্টা খানিকের মধ্যে ফুপাফুপি এসে হাজির। ব্যাস, ঘরোয়া লোকজনের মাঝেই বিয়ের শুভ কাজ সম্পন্ন হয়ে গেল। বর্তমান বাসর বলতে কোনো জিনিস রইল না। স্বাভাবিকভাবে প্রভাত ভাইয়ের রুমে বসিয়ে দিয়ে লীনা আপু চলে গেছে। আমার সাথে এসেছে দাদি আর লীনা আপু। বিয়ের পর থেকে দাদির সাথে কথা বলার সৌভাগ্য হয়নি, এমনকি লীনা আপুর সাথেও না। সবার মাঝে এক অদ্ভুত ব্যস্ততা লক্ষ্য করছি। হয়তো তারা হরুর বিয়েতে এমনই হয়। বিদায় বেলায় বাবার মুখে যে ক্লেশ দেখে এসেছি তা ভুলতে পারছি না। প্রভাত নামক মানুষটার আমার জীবনে আপদ থেকে দুর্ভাগ্য রূপান্তরিত হয়েছে। চাপা আর্তনাদ বুক জোরে ভর করছে। শব্দ করে কাঁদতে চাইছি। সমস্ত গ্লানি কষ্ট ছেড়ে মুছে হালকা হতে পাচ্ছি না। এই ভয়ানক পরিস্থিতি আমাকে আরও দগ্ধ করছে ভেতরে ভেতরে। প্রভাত ভাই এলেন, খুব সুন্দর করে ফ্রেশ হয়ে এসেছেন। তার আসা মাত্র ঘরময় এক সুন্দর গন্ধে ছেয়ে গেছে। আমি ফ্রেশ হবার সুযোগ পেয়েছি, তবে ইচ্ছে করেনি বলে ঠাই সেভাবেই বসে আছি। তার পরনে মাত্র একটা প্যান্ট, গা খালি। আর চোখে দেখে সরাসরি তাকানোর মতো দুঃসাহস দেখাতে পারছি না, যদি ওই মুহূর্ত থেকে তিনি আমার জন্য হালাল। সুতরাং তার দিকে তাকানো বৈধ। তবুও এক আড়ষ্টতা ভর করছে আমাতে, জড়তা কাটিয়ে উঠতে পারছি না। আজ যে অবস্থায় আমার বিয়ে হয়েছে, সেখানে থেকে মানুষটা আমার মনে বিষ হয়ে উঠেছে। এই বিষ ঝাড়তে সেখান থেকে এই মানুষটা আমার মনে বিষ হয়ে উঠেছে। এই বিষ ছাড়তে কতদিনে পারবো জানি না। তিনি উসখুস করছেন বিছানার এক পাশে বসে, সেখানে বোধহয় জুৎসই হলো না। তাই উঠে হেলান দিয়ে বসলেন। তারপর আবার উঠে শটান বসে বললেন, ওফ, বিয়ে না করেই ভালো ছিলাম। তোর সামনে চরম আনিজি ফিল করব এটা কখনো ভাবিনি। এই একটু সহজ হতো আমার সাথে। তুই এমন কঠিন পাথর হয়ে থাকলে আমি সহজ হব কিভাবে? টাকা আমার দিকে ঠিক মতো দেখি তোকে কেমন লাগছে। আহমনি করে সাজসজ্জা নেই, খুব সিম্পলভাবে সাজের পাট চুকিয়েছি। যদিও লীনা আপুর ইচ্ছে ছিল ভিন্ন, তো অক্কা করিনি সেসবে। জীবনটা আমার সব তো জলাঞ্জলি দিয়ে দিয়েছি। প্রভাত ভাইকে বিয়ে করতে চাইনি, কিন্তু বাবার অমতেও যেতে পারেনি। তিনি আমায় খুঁটি খুঁটি দেখে মুখ ফোতা করে বললেন, আজব, এটা কোনো সাজ হলো? এর চেয়ে তো বাসায় তুই বেশি সেজে টই টই করে ঘুরতি। বিয়েটা কি তোর কাছে ফাজলামো মনে হয়েছে? প্রচণ্ড আক্রোশে এবার আর চুপ করে থাকা গেল না। বলেই ফেললাম, এত কিছুর পর বিয়েটা স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারে? আমি কি যন্ত্রমানব যার শরীরে আছে তবু মন নেই? একটা প্রশ্ন করি, সঠিক উত্তর আশা করছি। কেন এমন করলেন? সাদিফ নামক ছেলের সাথে কোনো সম্পর্কে না জড়িয়ে অপবাদ দিলেন, এসব কি? আমার বলা কাট গলায় লোকটার মাঝে কোনো হেলদোল হলো না, না মুখের রং পাল্টালো। অতি সরল, যেভাবে বসেছিলেন ঠিক সেভাবে থেকেই বললেন, তোকে বিয়ে করতে সব করতে পারি বলেছিলাম তো। আমি জানতাম সাদিফ নামক ছেলে তোকে পছন্দ করে, কিন্তু তুই না। সে এর আগে তোকে বিয়ে করিনি। তবে কি ট্যুর ক্যান্সেলের শাস্তি হিসেবে এসব করলেন? প্রভাবে নির্লিপ্ত গলায় বললেন, বলতে পারিস, আজ হোক বা কাল হোক, বউ তো তুই আমারই হতিস। আর এভাবে অন্যদিকে মুখ ফিরে না থেকে একটু দেখ আমার দিকে। তার গায়ে এখনও কোনো শার্ট ওঠেনি, তাকায় কিভাবে? বললাম, আগে কিছু পরে আসুন। প্রভাত ভাই ড্যাব ড্যাব করে কতক্ষণ আমাকে দেখে তারপর নিজের দিকে চেয়ে বললেন, ওই তুই কি পর কেউ যে এভাবে বলছিস? যা পরবো না কিছু। কি করবি? সারাতে এভাবে মুখ ঘুরিয়ে বসে কাটিয়ে দিবি? তাই দেব। আচ্ছা, আমার বাবার মতো জমকে আপনি বিয়েতে রাজি করিয়েছিলেন কিভাবে? প্রশ্নটা আপনাকে এর আগে করিয়ে উত্তর মেলেনি। এবার অন্তত আমার মনের কৌতূহল দমন করেন।
প্রভাত ভাই উঠে আলমারি থেকে একটা শার্ট বের করে পরলেন, ফিনফিনে আকাশি রঙা শার্ট। তারপর আমার সামনে মুখোমুখি বসে বললেন, হয়েছে হয়েছে এবার টাকা দেখি। আমি নিতান্ত অনিচ্ছায় চোখ তুলে চাইলাম তার পানে। মুহূর্তে আমার মুখের ভাব পাল্টে গেল। লোকটাকে একটু আলাদা লাগছে, অন্য দিনের চেয়ে ভিন্ন। খুব সুন্দর লাগছে দেখতে। তিনি এবার চোখে চোখ রেখে আমার হাতে হাত রেখে বললেন, একটা মেয়ের বাবাকে রাজি করানো খুব কি কঠিন। তোর বাবা জমের মতন হোক কিংবা আমের মতন হোক, বাবা তো। মেয়েকে নিয়ে শত শত টেনশন আছে। মনে আছে তুই এক রাত বাইরে ছিলি আমার সাথে? ভাবতে গেলে এটা কিছুই না, তবে সমাজের লোকদের মুখরোচন গল্প বানানোর ভালো উৎস বটে। মামাকে বেশি কিছু বলতে হয়নি, বোঝাতে হয়নি। জাস্ট বলেছিলাম, মেয়েকে ভবিষ্যতে বিয়ে দিতে চাইলে এই সুযোগ হাতছাড়া করবেন না। পাত্র হিসেবে ছেলে আমি মন্দ নই, ভালো ফ্যামিলি আছে, রিসেন্ট বাবার ব্যবসায় হাত দিয়েছি। আর কি চাই আপনার? তাছাড়া আরও 2টা বড় মেয়ে আছে ঘরে। ছোট মেয়ের কোনো বদনাম ছড়ালে তাদের উন্নত ঘরে বিয়ে দিতে পারবেন। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল। আমি হাঁ করে তার কথা গিলছিলাম। আমার বাবার মতো লোককে পরোক্ষভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, কি সাংঘাতিক ব্যাপার। প্রভাত ভাই, না ভাই বলাটা এখন থেকে সচিচিন হবে না। যাকগে, প্রভাত আমার আরও কাছে এগিয়ে এসে বললেন, আমাদের জুড়িটা পারফেক্ট বুঝলি, ঠিক আম সন্দেশের মতো। আমি হলাম আমের মতো টক, মিষ্টির কম্বিনেশনে তৈরি, আর তুই একদম মুখ তীর করা মিষ্টির মতো। আমাদের মধ্যে এই টক ভাব না থাকলে সম্পর্কই টিকবে না। আমার একটু টক মিষ্টিতে আমাদের মধ্যে তিক্ততা এলে তোর পূর্ণ মিষ্টিতে ডুব দেব। নিজের টক ভাব কমাতে যদিও তাৎক্ষণিক কমলেও পরে আবার চলে আসবে। তুই জানিস আমি একটু অন্যরকম। তার কথায় যে কেউ হাসতে বাধ্য, আমিও এর হেরফের করলাম না। আজ থেকে শুরু আমাদের আম সন্দেশী সংসার।